ইউনুস আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ ও মালয়েশিয়া। সংলাপে গুরুত্ব পাবে নির্বাচন, আলোচনা হতে পারে নিরাপত্তা সহ দ্রব্যমূল্য নিয়ে। হাসিনার পিয়ন কেটলি জাহাঙ্গীরের স্ত্রীর নামেও একাধিক ফ্ল্যাট, কমিশন বাণিজ্যে রমরমা মাহবুব আরা গিনি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন রিমান্ডে, হিজবুত তাহরির সমন্বয়কারী ইমতিয়াজ গ্রেপ্তার। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, তীব্র হচ্ছে যুদ্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, 3 ভাইকে সঙ্গে নিয়ে বিয়ে করলেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান, কাবুলে জমকালো অনুষ্ঠান। আসিয়ান জোটে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতার আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাণিজ্য, বিনিয়োগ, মানব সম্পদ উন্নয়ন, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়াতে একমত হন। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। একদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই কোনো সরকার প্রধানের প্রথম বাংলাদেশ সফর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিমানবন্দরেই একান্ত বৈঠক করেন তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানান প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর একটি হোটেলে আবারও বৈঠকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করে বাংলাদেশ ও মালয়েশিয়া। এরপর যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ভরসা রাখেন ডক্টর ইউনুসের প্রতি। আশ্বাস দেন নতুন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে চায় মালয়েশিয়া। Symbolizes this passion. I know you for the last 4 decades, I suppose, as a person who have taken that initiative. Your lack of experience in governance, as they say, is nothing as compared to your strength. There is passion for the poor, marginalized, and for the people. মালয়েশিয়ায় কর্মীদের সমস্যা সমাধানে আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it at the fast track, first phase. বক্তব্যে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে তারুণ্যের শক্তিতে এগিয়ে যেতে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা। I must acknowledge the support from you at the very outset of the formation of our interim government. My friends, taking advantage of Prime Minister Anwar bin Ibrahim's presence in Dhaka, both of us committed ourselves to revitalize long-standing bilateral issues during our discussions just held. We broadly had discussed 3 core areas of cooperation: political, trade and investment, cultural and humanitarian. রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়াকে পাশে চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়াকে পাশে চান ডক্টর মোহাম্মদ ইউনুস। And he fully supported and understood our position, and through ASEAN, through international forum, will be supporting us to find an international solution, because the solution is not in Bangladeshi hands. সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ছাড়েন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে শুরু হতে যাওয়া সংলাপকে ঘিরে রাজনৈতিক দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন প্রত্যাশা। তবে মোটা দাগেই তাদের কাছে প্রাধান্য পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। এরপরে সংস্কার কার্যক্রমের পাশাপাশি তাদের চাওয়ার তালিকায় স্থান পেতে যাচ্ছে নিরাপত্তা প্রসঙ্গ। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। শনিবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপকে ঘিরে দলগুলোর রয়েছে নানান প্রত্যাশা। সংলাপে নির্বাচন মূল বিষয় না হলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, এতে গুরুত্ব পেতে পারে নিরাপত্তাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়। একটা হচ্ছে সংস্কার কমিশনগুলি কিভাবে কাজ করবে, এটা নিয়ে কথা হবে, এরকম একটা ধারণা আমাদের দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে আসলে আসন্ন দুর্গাপূজায় আসলে নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা হবে, কারণ এটা একটা আশঙ্কা আছে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে এখানকার পরাজিত শক্তি। এদিকে বিএনপিকে দিয়েই শুরু হতে যাওয়া এই সংলাপে প্রাধান্য দেওয়া উচিত নির্বাচনকেই বলছেন দলটি। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বা সংস্কারের টাইম ফ্রেম নিয়ে যে কথাগুলো এসছে, কেউ বলছে 18 মাস, কেউ বলছে সংস্কার হওয়ার পর 18 মাস, এবং জনগণ এটা চায় না। জনগণ সংস্কার এবং নির্বাচন নিয়ে আপনার সমন্বিত বাস্তবিক পদক্ষেপ চায়। জাতীয় পার্টিও মনে করে প্রধান আলোচনা হতে হবে নির্বাচনকে ঘিরে। সংবিধানের 3-6 মাসের একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা আছে, সংসদ ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে আপনাকে ইলেকশন করতে হবে। আমার মনে হয় প্রধান আলোচনাটি হওয়া উচিত টার্মস, দ্বিতীয় আলোচনাটি হওয়া উচিত সংস্কার, তৃতীয় আলোচনাটি হওয়া উচিত যে আওয়ামী লীগ রাজনৈতিক প্যাসেজ পাবে কি পাবে না। নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি সময় দিলে মানুষের প্রত্যাশা কমে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এবি পার্টি। এজন্য আমাদের প্রস্তাব হচ্ছে যে আপনি একটা টিম করে দেন, যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদিন শুনবে এবং সেটা তারা পাবলিক করবে, যারা এই রাজনৈতিক দল এটা চায়। দেখেন, আমরা রিজনেবল একটা জিনিস চাই, যেটা হচ্ছে যৌক্তিক সময়। রাজনৈতিক দলগুলো বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সঠিক সময়েই এই সংলাপ ডেকেছেন। এই দীর্ঘশ্বাসটা যাতে আমাদেরকে ফেলতে না হয়। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। সুধা সদনের সুধা ভালোই পান করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম। বেসুমার অর্থ সম্পদ হয়েছে তার। সুধা সদনে অতিথিদের চা পানের দায়িত্ব পেয়ে কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাদের ধরে সরকারি নানা নিয়োগ, বদলি ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এই জাহাঙ্গীর। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুধা সদনে নিয়োগ দিয়েছিলেন পিয়ন পদে। তার প্রধান কাজ ছিল অতিথিদের চা বানিয়ে খাওয়ানো, তাই অনেকে তাকে চেনেন কেতলি জাহাঙ্গীর নামে। তবে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে তিনি শুধু পিয়নের কাজে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সুধা সদনে সুধাপানে থেকেছেন মশগুল। আর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে গণভবনেও তার যাতায়াতের সুযোগ তৈরি হয়। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও নেতাদের ধরে সরকারি নিয়োগ, বদলি ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের মনোনয়ন বাণিজ্যে নিজেকে সম্পৃক্ত করেন কেতলি জাহাঙ্গীর। সিআইডি বলছে, তদবির ও প্রতারণা করে জাহাঙ্গীর কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। একাধিক গাড়ি বাড়ি ও বিপুল সম্পদের মালিক তিনি। এমপি হওয়ার খায়েশ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা নোয়াখালী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন শেখ হাসিনার এই পিয়ন। নিঃস্বার্থে আপনাদের এই ঋণ পোটায় পোটায় পরিশোধ করার চেষ্টা। জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুরে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও দোকান। ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়, গড়ে তুলেছেন রিয়েল এস্টেট কোম্পানি। আমার থেকে প্রজেক্টটা নিচ্ছে নামে মাত্র কিছু টাকা দিয়ে। পরবর্তী উনি আর আমার সাথে দেখাও দেয় নাই, উনারা আর পাওয়াও যায় না। এর বিচারও হওয়া উচিত। এভাবে দল বিক্রি করে কর্মীদের উপরে অত্যাচার অনাচার করে এভাবে ফাও কথা বলে নিয়ে যাওয়া, এটা আসলে অন্যায়। এছাড়া নোয়াখালীর চাটখিলে 4 তলা এবং 1 তলা বাড়ি, বিপুল কৃষি ও অকৃষি জমি এবং মাইজদির হরিনারায়ণপুরের 8ম তলা ভবন রয়েছে জাহাঙ্গীরের। সদর উপজেলার খলিলপুরে আছে 10 একর জায়গায় বাগান বাড়ি। 7-8 তলা বিল্ডিংটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিউজের।
অত এলাকাতে এত বড় বিল্ডিং নাই, 8 তলা। এটা আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিএস জাহাঙ্গীর সাহেবের বিল্ডিং। গরু মাছ চাষ করে মানে এটার ভিতরে কাউকে ঢুকতে দেন। উনি কালো ঘরে নিয়ে আসে, সাদা ঘরে নিয়ে আসে, সবসময় পুলিশ থাকে। এনে গাইড করে আসে, গাইড করে যায়, কখনো দেখিনি। ভিতরে গরু আছে, মাছের খামার আছে, তারপরে কিছু গাছ আছে, আম গাছ, বিভিন্ন রকমের ফল গাছ আছে, এগুলোই করে। সিআইডি বলছে হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর। তার অর্থ পাচার অনুসন্ধান করেছে পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কেয়ারটেকার থেকে জাতীয় সংসদের হুইপ, সামান্য ক্রীড়াবিদ থেকে কোটি কোটি টাকা সম্পদের মালিক। বলছি গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনির কথা। সবই করেছেন টেন্ডারবাজি আর উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে। কমিশন না দিলে ছাড় পেত না কোনো প্রকল্প। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে গিনির দুর্নীতির বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি জনপ্রতিনিধি হওয়ার আগে ছিলেন ধানমন্ডি 32 নম্বরের কেয়ারটেকার। শেখ হাসিনার শ্বশুরবাড়ির লোকজনের হাত ধরে কেয়ারটেকারের দায়িত্ব নিয়ে এসেছিলেন 32 নম্বরে। পরে শেখ হাসিনার আশীর্বাদে উঠে আসেন রাজনীতির মঞ্চে। 2008 সালে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার হন সংসদ সদস্য। এরপরই আলাদিনের চেরাগ পেয়ে যান গিনি। 2014 সালে বিনা ভোটে এবং 2018 সালের বিতর্কিত নির্বাচনেও হন এমপি। বানানো হয় জাতীয় সংসদের হুইপ। সে মনে করেন যে প্রধানমন্ত্রীর একজন বাড়ির গৃহকর্মী ছিল, গৃহকর্মী থেকে সে কিভাবে একজন এমপি হলো এবং সংসদে হুইপ হলো, এটা তো বোঝা যাচ্ছে যে তারা আসলে দেশের উন্নয়নের জন্য আসে নাই, তারা এখানে লুটপুট করে খাওয়ার জন্য আসছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে গাইবান্ধা নয় নিজের উন্নয়নেই কাজ করতেন গিনি। তাকে কমিশন দেয়া ছাড়া ছাড় পেত না কোনো প্রকল্পের কাজেই। স্বামী মইনুল শিল্পু আর ভাতিজা আহসান হাবিব রাজীবকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন টেন্ডার জগৎ। 3 বছর 3 টাইম ছিল, এটা সে করতে পারে নাই এবং সে লুটপাটের রাজত্ব কায়েম করছে। আজ থেকে 30 বছর আগে গাইবান্ধার যে অবস্থা আজ অবধি সেরকমই আছে। উনার শুধু উন্নয়ন হয়েছে নিজের জন্য। আমার তো মনে হয় একটা টিঙ্কা পরিমাণ কাজও সে ওনার দ্বারা হয়নি গাইবান্ধায়। অবৈধ পথে কামানো টাকায় গাইবান্ধায় 6 বিঘা জমির উপর নির্মাণ করেন আলিশান বাড়ি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানেও একাধিক বাড়ি রয়েছে বলেও জানান স্থানীয়রা। অনেক টাকার মালিক, বহু টাকার মালিক, মানে কয়েকটা বাড়িও আছে নাকি শোনা কথা আমার শুনছি, বাড়িও আছে, জাহাজ আছে। আসলে মূলত উনি কোনো উন্নয়ন করে নাই, শুধু নিজেদের পেট ভরার জন্যই শুধু সব লুটে লুটে খাচ্ছে আর কি। অন্যায় দেখেও এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি কেউ। তবে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর জনতার রোষানলে পড়ে তার বিলাসবহুল বাড়ি। রাজনীতির পট পরিবর্তনে এখন আইনের হাতে বন্দী দুর্নীতিবাজ গিনি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্বজনেরা যেন পেয়েছিল আলাদিনের চেরাগ। ফুলে ফেপে হয়েছেন বিপুল অর্থ সম্পত্তির মালিক। সুজনের ভাই ভাতিজার বিরুদ্ধে রয়েছে নিরীহ মানুষের ঘর বাড়ি দখলের অভিযোগ। একসময় ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খুললেও এখন বেরিয়ে আসছে নানা অপকর্মের কথা। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন 3 বারের সংসদ সদস্য এবং সাবেক রেলমন্ত্রী। নির্বাচনী হলফনামা অনুযায়ী সুজনের কৃষিজমি 8 থেকে বেড়ে হয়েছে 35 একর। ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট ও প্লট। তার সুবাদে আলাদিনের চেরাগের সন্ধান পান নিকট আত্মীয়রাও। ভাই আর ভাতিজারা মিলে রেলের ঠিকাদারি করে লুটে নিয়েছেন কোটি কোটি টাকা। তাদের বিরুদ্ধে রয়েছে সুদের কারবারের অভিযোগ। সুদের টাকা আদায় না হলে দখল করা হতো জমি। রেলমন্ত্রীর ভাইস্তার কাছে 18,000 টাকা নিয়েছিলাম, 47,943 টাকা দিয়েছি, তাও না শোধ হয়নি। চেক স্ট্যাম্প দিয়েছি, ওগুলা ফেরত দেয়নি আজও পর্যন্ত। এর যে জুলুম অত্যাচার, কঠিন জুলুম অত্যাচার, আমার কয়েকবার আটকাইছে। এলমন্ত্রী আমাদেরকে কিছুই দেয় নাই, ওর ভাইস্তা জ্বালা দিছে, এলমন্ত্রীর ভাইস্তা জ্বালা দিছে। শেষ পর্যন্ত আমাকে বড় বাজেট দিতে চাইছে। বাজেট কেন, আমাদেরকে একটা ঘর কেন, আমাদেরকে একবার টিন দেয় নাই। আমরা 15 বছর মুখ খুলতে পারিনি ভয়ে। আমরা এখনো যে কথা বলতেছি, আমরা যে নিরাপত্তা পাবো না পাবো সরকারের কাছে, সেটাও আমাদের খুব বিপজ্জনক। মারো ধরো কাটো, এইরকম অবস্থায় এখানে দাঁড়াইছি। অমুক এই আমার বিচারপতি আছে, আমার এই মন্ত্রী আছে, আমার ওই যে চেয়ারম্যান আছে, আমার ওই পিপি আছে, এদের ধমকে আমরা
কোনোখানে থাকতে পারি না। সুজন ও তার পরিবারের সদস্যদের ক্ষমতার দাপটের কথা এলাকার মানুষের মুখে মুখে। মন্ত্রী সাহেব আমার বাড়ি ঘর দখল করছি, মারপিট করছি, পিটা ঝাঁটা করছে, মিথ্যা মামলা দিছে, তারপরে পুকুরে মাছ মারে নিয়ে গিয়ে কারো কুকুর কথা বুঝতে পারি না। আমরা মাঠে বিচার যাচ্ছি, ওর ভাইকে বিচার দিবা যাচ্ছি, ওর ভাই কয়েছে আমি কী করি, চেয়ারম্যানতে যাচ্ছি, চেয়ারম্যান কয়েছে আমি কী করি, মন্ত্রী সাহেব দেখায় নাগায় বাড়ি আমার কয়ে এই কেল্লা আপোষ করো, কেল্লা যদি আপোষ না করেন তাহলে তোমার কিন্তু আরো বিপদ হবে। আমাদের বাড়ি ঘরগুলো জ্বালা দিয়ে আমার স্বামী মারে, আমি মেডিকেলে গেছি, সব মাছগুলো আমার মারে শেষ করছে ওরা। এই তো মন্ত্রী আমাকে হুমকি দিছে, ওইবা দেয় নাই, থাকিবা দেয় নাই, আবার যে জানি আসে গাড়ি বাড়ি ঘর দোয়ার জ্বালা টালা দিয়ে একবার শেষ করে দিছে। মন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে, আমিনুর রহমান পিপি সাহেবের নেতৃত্বে পেট্রোল দিয়ে না গোটা বাড়িটা ছিটা দিয়ে না পেট্রোল উপরে দিয়ে আগুন ধরায় দিল। ভয়ে আমরা কোনো কিছু বলার সাহস পাই না, বললেই আমাদেরকে বাড়িঘর ভাঙচুর করে, রাস্তাঘাটে মারপিট করে। এই জন্য আমরা তাদের এই সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। পঞ্চগড় স্টেডিয়াম ও রেল স্টেশন নামকরণও হয়েছে সুজনের বড় ভাইয়ের নামে, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপক হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিন এবং দুলাল সর্দার নামে একজনকে হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপক হত্যা মামলায় সাধন চন্দ্র মজুমদারকে এবং বাড্ডা থানার দুলাল সর্দার হত্যা মামলায় সমীর চন্দকে শুক্রবার বিকালে সিএমএম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। সেই সাথে সাধন চন্দ্র মজুমদারকে 7 দিন এবং সমীর চন্দকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সেই হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামি হচ্ছে এই সাধন চন্দ্র মজুমদার। প্রসিকিউশন থেকে তাকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সমীর চন্দ্রকে ভাটারা থানার একটি মামলায় ব্র্যাক ব্যাংকের সামনে, দুলাল সর্দার হত্যা মামলায় তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে, তাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা এবং বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও 2টি মামলায় এজাহার নামীয় আসামি হিজবুত তাহরিরের এই মিডিয়া সমন্বয়ক। এছাড়া ইমতিয়াজের বিরুদ্ধে আরও 3টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। দৃষ্টি দেওয়া যাক মধ্যপ্রাচ্যের দিকে। গাজার পশ্চিম তীরে শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন অন্তত 18 জন। গণমাধ্যমের তথ্য মতে 24 বছরে এটি পশ্চিম তীরে ইসরায়েলের সবচেয়ে ধ্বংসাত্মক বিমান হামলা। একই সাথে বৈরুতে বিমানবন্দরের কাছে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে তেল আবিব। লেবাননে আরও বড় ধরনের হামলা করার হুমকি দিয়েছে ইসরায়েল। এদিকে প্রায় 5 বছর পর জুমার নামাজে খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, আরও ভয়ানক হয়ে উঠছে তেল আবিব সেনারা। গাজা ছাড়াও তাদের আগ্রাসন উতরে উঠতে পারছে না মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর ইরান ও লেবানন। হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ নিহতের পর ইসরায়েল লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান, তার কড়া জবাব দিচ্ছে তেল আবিব। ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেওয়ার পর প্রথমে বিস্ফোরণ ঘটিয়েছে বৈরুত বিমানবন্দরে, এবার তাদের লক্ষ্য ইরান। একই সাথে লেবাননের বিভিন্ন শহরে বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 37 জন।
তবে পিছপা না হওয়ার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ দুটি। ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করলে কঠোর জবাব দেবে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এদিকে গাজার পশ্চিম তীরে শরণার্থী শিবিরে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মারা গেছেন 18 জন। 2000 সালের পর পশ্চিম তীরে এটি তেল আবিবের অন্যতম ধ্বংসাত্মক বিমান হামলা। গাজায় 1 বছর ধরে চলা ইসরায়েলি হামলা বন্ধে যে ক্ষীণ যুদ্ধবিরতির সম্ভাবনা ছিল তা এখন প্রায় বন্ধ। লেবানন ইরানের সঙ্গে সংঘাত গাজা থেকে নজর সরিয়েছে নেতানিয়াহু বাহিনীর। নাহিদ সিরাজি নিম্মি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ফের বেড়েছে ভোজ্য তেল, ডালের দাম, বেগুনের কেজি 200 ছুঁই। টানা বৃষ্টি উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি, শেরপুরে বাঁধে ভাঙন। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ডাক্তার শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 4-5 দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। সকাল থেকেই বেশি অসুস্থ বোধ করায় দুপুর 12টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন ফরহাদ মজহার নিউমোনিয়ায় আক্রান্ত। এদেশে কিছু মতলববাজ মালিক শ্রমিকদের মধ্যে বিবাদ তৈরি করে রাখে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের রাজবাড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সাথে মতবিনিময়ে তিনি বলেন, যারা সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়। বৈষম্যহীন সমাজ চান উল্লেখ করে ডাক্তার শফিকুল রহমান বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের সেবক, কোনো দল, ব্যক্তি কিংবা গোষ্ঠীর সেবক নন। মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধায় রাখে। যদি উদ্যোক্তা মালিক না থাকে, আমার শ্রমিকটি কোথায় কাজ করবে? শিল্প যদি না বাঁচে, আমার কর্মসংস্থান কোথায় হবে? যারাই সমাজের দুশ্মন তারাই শিল্প ধ্বংস করতে চায়। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে সাফ জানিয়ে দিল ইসলামী আন্দোলন। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে সংস্কার প্রাধান্য পাবে বলেও মনে করছে দলটি। মফিউর রহমানের রিপোর্ট। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা এবং ভারতে ইসলাম ও নবী কিনে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ শাসনামলে সর্বস্তরে দলীয়করণ হয়েছে। আমরা স্পষ্ট বলবো যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেওয়া যাবে না। দুর্নীতি নির্বাচন কমিশন, অর্থনৈতিক ব্যাপার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সবগুলোর সংস্কার হবে, নির্বাচনের পরিবেশ হবে, তারপর আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। জাতিসংঘ সহ বিভিন্ন ইসলাম এবং সভ্যতার ধ্বজাধারী দেশগুলোকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 1 বছরে কি এখনো আপনাদের বোধোদয় হয় নাই? সেখানে শিশুদের কান্না আপনারা কি শুনতে পান না? ইসরায়েলের নৃশংসতা বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদও দেন বক্তারা। ইসরায়েল সন্ত্রাসীদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজার যেন লাগামহীন। একদিনের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল, সব ধরনের ডাল, চিনি, ডিমের দাম। ব্রয়লার মুরগির বাজারও চড়া। বেগুনের কেজি ডাবল সেঞ্চুরি করেছে। 100 টাকার নিচে নেই কোনো সবজির দাম। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। নিত্যপণ্যের বাজার নিয়ে এই ক্ষোভ সাধারণ ক্রেতার। প্রত্যেকটা জিনিস গত সপ্তাহে যা কিনছি তার থেকে ডাবল হয়ে গেছে। আমরা যদি দুটো ডাল ভাত না খাইতে পারি তাহলে কিছু বলার থাকে না ভাই। দেশে চাল, পেঁয়াজ, আলুর বাজার অপরিবর্তিত থাকলেও বেড়েছে ভোজ্য তেল, সব ধরনের ডাল, চিনির দাম। ছোলার ডাল 145-50 টাকা, মুগ ডাল 170 টাকা, 80 টাকা। 1 কেজি মোটা ছেলে আমাকে 15-16 টাকা 20 টাকা বেশি দেওয়া লাগতেছে। আমার তো 1 টাকাও বেতন বাড়েনি। একদিনের ব্যবধানে ফার্মের ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা। ব্রয়লার মুরগির কেজি 200 টাকা। গত সপ্তাহে ছিল লাল ডিম 155 টাকা ডজন, এই সপ্তাহে হয়েছে 162 টাকা ডজন। ব্রয়লার পাকিস্তানি এগুলা পার কেজিতে
15 টাকা 20 টাকা বাড়তি। কাঁচামরিচ ছিল 240 হয়েছে 400 একদিনের ব্যবধানে। মরিচ কম আসছে এতদিন বৃষ্টির কারণে, মাল আসতে পারে নাই, এই কারণে আজকে হঠাৎ করে দাম একটু বাড়ি গেছে। স্বস্তি নেই সবজির বাজারে। বেগুনের কেজি 220 টাকা, টমেটো 200, পেঁপে 90 থেকে 100 আর পটলের কেজি 80 থেকে 90 টাকা। সবজি 1 কেজি 100 টাকা 80 টাকা, এনিতে কোনো সবজি নাই, কিন্তু দাম তুলনামূলক বেশি এবং সবজির মান অনেকটাই খারাপ। সরবরাহ কম, অজুহাতে মাছের বাজারও চড়া। দাম আমদানি কমের কারণে দাম বেশি। পুঁটি মাছ 400, চেলা মাছ 400, কাজলি 700। বড় মাছের দাম বেশি, জাটকা মাছ বেশি এই বছর। বাজারে আসলে নিয়ন্ত্রণে আনা দরকার। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। ভরা মৌসুমে হতাশায় দিন কাটছে জেলেদের। মৎস্য বিভাগ বলছে নদীতে ডুবোচরের কারণে বিচরণ বাধাগ্রস্ত হওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে ইলিশের ভরা মৌসুম। কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জাল ফেলছেন জেলেরা, কিন্তু মিলছে না আশানুরূপ ইলিশ। গত কয়েক বছর ধরেই নদীতে চলছে ইলিশের এমন আকাল, যা পাচ্ছেন তা বিক্রি করে ট্রলারের তেলের দাম পরিশোধের পর হাতে থাকছে যৎসামান্যই। আবার কোনো কোনো জেলের ভাগ্যে তাও জুটছে না। এখানে মাছ হইতেছে না, মাছ সাগরে আছে, যে জায়গা দিয়ে মাছ আসবে ওইখান দিয়ে বাঁধ পড়ে গেছে। চরাঞ্চল হওয়ার কারণে মাছ উঠতেছে না। এই শটটা যদি গাড়ি দেয় তাহলে মনে করেন মাছটা এই মেঘনা নদীতে আসবে। কম হইলে দাম বাড়তি হইলেও আমাকে পোষে না, যদি মাছ বেশি হতো দাম কম হইলে আমাকে পোষতো। আগের থেকে অনেক ছোট বল মাছের দাম ভালো, কিন্তু নদীতে মাছ কম। ধীরে ধীরে নদী ভরাট হয়ে ডুবোচর পড়ায় সাগর থেকে নদীতে ইলিশ আসছে না বলে মনে করছে মৎস্য বিভাগ। স্রোত এবং বর্ষা এই দুটো সমন্বয় কিন্তু ইলিশের চলাফেরা মুভমেন্টটা নির্ভর করে, আর চলাফেরার ফলে কিন্তু এটা ধরা পড়ার জেলেদের যারা ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়। এখন যদি নাব্যতার প্রবলেম হয় অথবা ওই ডুবোচরের সমস্যা হয়, সেই ক্ষেত্রে এটা প্রাকৃতিক বিষয়। দ্রুত খনন করা না হলে ডুবোচর আরও বাড়বে বলেও মনে করছেন তারা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারী বৃষ্টি আর উজানের ঢলে শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। মহারশী, ভোগাই ও সোমেশ্বরী নদীর বাঁধ কয়েক স্থানে ভেঙে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। শেরপুরের মহারশী, ভোগাই ও সোমেশ্বরী নদীর বাঁধের কয়েক স্থানে ভেঙে গেছে। বানের পানি ঢুকছে বাড়িঘরে। মহারশী নদীর পানি উপচে ঝিনাইগাতি বাজারে ও রাংটিয়া সড়কের ওপর দিয়ে এবং ভোগাই নদীর ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করে গড়কান্দা ও শিমুলতলি এলাকায় নাকুগাঁও সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির পানি, বন্যার পানি আসা বাড়ি ঘর, গরু, ছাগল, হাঁস, মুরগি সব চাউল ডাউল যা আছে সব পয়সা গেছে গা। একবারে তলিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ি ভায়া গাজীর খামার সড়ক। চেল্লাখালী নদীর তীরবর্তী বাতকুচি এলাকা প্লাবিত হয়ে অনেকে বাড়িতে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে উঠতি আমন ধান। বৃষ্টিতে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভোগায় চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকের দিন পর্যন্ত বেশি থাকার পর কালকে থেকে কিছুটা কমে আসবে, তারপরও 2-3 দিন মোটামুটি বৃষ্টি থাকবে। এরপর আরও কিছু কমে আসবে, 7 তারিখের পর থেকে বৃষ্টিপাত আরও কমে আসবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেটা এই মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবে, এরপর বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো বৃষ্টিপাতটা মোটামুটি একেবারে থেমে যাওয়ার অবস্থার সৃষ্টি হবে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইউনুস, আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ ও মালয়েশিয়া। সংলাপে গুরুত্ব পাবে নির্বাচন। আলোচনা হতে পারে নিরাপত্তা সহ দ্রব্যমূল্য নিয়ে। হাসিনার পিয়ন কেটলি জাহাঙ্গীরের স্ত্রীর নামেও একাধিক ফ্ল্যাট। কমিশন বাণিজ্যে রমরমা মাহবুব আরা গিনি।
সাবেক খাদ্যমন্ত্রী সাধন রিমান্ডে, হিজবুত তাহরীর সমন্বয়কারী ইমতিয়াজ গ্রেপ্তার। হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, তীব্র হচ্ছে যুদ্ধ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।